প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব সমতলীয় ভেক্টর অধ্যায় 12 নিয়ে। ভেক্টর শব্দটা উচ্চারণ করলেই তোমাদের একটু ভয় লাগে। পারবো? আমি কি ভেক্টর পারবো? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তুমি অবশ্যই পারবে এবং ভেক্টর তোমার কাছে অনেক সহজবোধ্য মনে হবে। চলো আমরা সাধারণ আলোচনা করে আসি, দেখি আসলেই ভেক্টর কঠিন কিনা। মনে করো আমি যে বোর্ডটি এখানে আছে সেই বোর্ডকে একটি সমতল বিবেচনা করি। এই সমতলের একটি নির্দিষ্ট বিন্দু হলো ও এবং একটু দূরে আরেকটি নির্দিষ্ট বিন্দু হলো এ। এই দুটি বিন্দু আমি যদি যোগ করি তাহলে এখানে ও একটি রেখাংশ পাবো। ও এর রেখাংশটিকে শুধুমাত্র এরো চিহ্ন দ্বারা প্রকাশ করলে সেটি ভেক্টর হয়ে যায়। শুধুমাত্র এরো চিহ্ন, আর কিছু না, ভেক্টর হয়ে গেল। তোমাকে মনে রাখার জন্য ও বিন্দুটা থেকে এ বিন্দুটা কত দূরে আছে, কোথায় অবস্থান করছে, যেই জায়গাটায় অবস্থান করছে, যত দূরে অবস্থান করছে সেটি বোঝানোর জন্য এখানে আমরা যেই শব্দটা ব্যবহার করব সেটি হলো অবস্থান ভেক্টর। আমি ধরে নিলাম ও থেকে এ বিন্দুর অবস্থান ভেক্টর হলো এ। ও থেকে এ বিন্দুর অবস্থান ভেক্টর হলো এ। অবস্থান ভেক্টরকে যদি শুধুমাত্র অবস্থান ভেক্টর প্রকাশ করার পরে যদি শুধুমাত্র দুই সাইড দুটি দাগ দিয়ে দেই তাহলে সেটি দৈর্ঘ্য প্রকাশ করবে। সেটি ও এ ভেক্টর রাশিটির দৈর্ঘ্য প্রকাশ করবে। এটি দেখলে আমরা বুঝবো সেটি ও এ ভেক্টর রাশিটির দৈর্ঘ্য প্রকাশ করেছে। শুধু এ যদি কোনো জায়গায় দেখি তাহলে বুঝবো সেটি ও এ ভেক্টর রাশিটির অবস্থান ভেক্টর প্রকাশ করেছে। একটু খেয়াল করে দেখো, এরো চিহ্নটা যেভাবে ব্যবহার করেছি এখান থেকে আমি আর কি কি তথ্য মনে রাখতে পারি। এখান থেকে আমি মনে রাখবো এরো চিহ্নটা যেই দিকে গিয়েছে সেই দিকে যে বিন্দুটা আছে সেই বিন্দুটা হলো প্রান্ত বিন্দু বা অন্তবিন্দু। যে দিক থেকে গিয়েছে ও বিন্দু থেকে গিয়েছে ও বিন্দুটা হলো আদি বিন্দু। ও বিন্দু হলো আদি বিন্দু। তাহলে আদি বিন্দু ও, অন্তবিন্দু বা প্রান্ত বিন্দু হলো এ। এভাবে আমরা আরো যদি কোনো বিন্দু নেওয়া হয়, এখানে যদি বি নেওয়া হয়, সি নেওয়া হয়, তাহলে একই রকম ভাবে আমি সেগুলোর অবস্থান ভেক্টর বোঝাতে পারবো। আশা করি তোমরা সবাই বিষয়টা সহজভাবে বুঝতে পেরেছ। এবার দেখো, আমরা যখন সাধারণ আলোচনা করেছি ভেক্টর অধ্যায়টায় তখন স্কেলার রাশির সাথে ভেক্টর রাশির একটি পার্থক্যের মধ্যে লিখেছে স্কেলার রাশির যোগ বিয়োগ সাধারণ বীজগণিতের নিয়মে হয়, কিন্তু ভেক্টর রাশির যোগ বিয়োগ সাধারণ বীজগণিতের নিয়মে হয় না। আমরা আজকে দেখব যে ভেক্টর রাশির যোগ বিয়োগ কেন সাধারণ বীজগণিতের নিয়মে হয় না। দেখো, এখানে একটা রেখা আমি টেনেছি, আমি মনে করলাম এটি 5 মিটার। আরেকটি রেখা এখানে টেনেছি, মনে করি এটি 4 মিটার। আমি আলোচনার বোঝানোর সুবিধার্থে আমি আরেকটি প্রসঙ্গ টেনে নেই। মনে করো একজন ব্যক্তিকে এ বিন্দু থেকে যাত্রা শুরু করতে বলা হলো। সে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বিন্দু পর্যন্ত দূরত্ব যেতে সে 5 মিটার দূরত্ব অতিক্রম করেছে। আবার বি বিন্দু থেকে সে সি বিন্দু পর্যন্ত যেতে সে 4 মিটার দূরত্ব অতিক্রম করেছে। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে ওই ব্যক্তি মোট কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, তুমি চোখ বন্ধ করে বলে দিতে পারবে 5 + 4 = 9 মিটার দূরত্ব অতিক্রম করেছে। কিন্তু আমি যদি এখানে শুধুমাত্র এরো চিহ্ন দ্বারা প্রকাশ করি তখন সেটি আর 9 মিটার থাকবে না।
সেটি ভিন্ন একটি ওয়েতে এটি বলতে হবে। আমাদের মনে রাখতে হবে যে ভেক্টর রাশির যোগ যখন আমরা করব তখন সেটি সরাসরি দূরত্ব প্রকাশ করতে হবে। ভেক্টর রাশির যোগ যখন করব তখন সরাসরি দূরত্ব অর্থাৎ আদি অবস্থান, যে ব্যক্তিটি এখান থেকে যাত্রা শুরু করেছিল সেই ব্যক্তিটির আদি অবস্থা এবং শেষ অবস্থানের মধ্যকার যে দূরত্ব সেটি হলো ভেক্টর রাশির মান। সেটি হলো ভেক্টর রাশির মান। তাহলে এই দুটি রাশি এ বি এবং বিসি যোগ করলে আমার রেজাল্ট হবে এসি। এটি হলো ভেক্টরের নিয়ম। আমরা এই নিয়ম অনুসরণ করে আমরা ভেক্টর রাশির যোগ করব। তাহলে চলো এবার দেখি ভেক্টর রাশির যোগ কিভাবে হয়। মনে করো নির্দিষ্ট যে বিন্দুটা আছে ও, আর ও বিন্দু থেকে একটু দূরে অন্য একটি বিন্দু আছে এ। এটি একটি ভেক্টর। আমি এরো চিহ্ন দ্বারা এটাকে ভেক্টর রাশিতে প্রকাশ করি। আরেকটি ভেক্টর এখান থেকে যাত্রা শুরু করেছে পূর্বের ন্যায়, যেখানে 4 মিটার এবং 5 মিটার ছিল, এরকম আরেকটি ভেক্টর এখান থেকে যাত্রা শুরু করেছে। এই দুটি ভেক্টরের মান আমি কিভাবে প্রকাশ করব? মনে করো এই ভেক্টরটিকে আমি বললাম এ, এই ভেক্টরের অবস্থান ভেক্টর হলো এ, এবং এখান থেকে এ পর্যন্ত যেতে এই ভেক্টরটিকে আমি বি দ্বারা প্রকাশ করলাম। বি দ্বারা প্রকাশ করলাম। প্রকাশ করলে এখন ও বি এর মানটা কত হবে? আমি এখানে ও বিন্দুটা চেঞ্জ করে অন্য কোনো বিন্দু দিয়ে দিচ্ছি। মনে করো এটি পি বিন্দু, কারণ ও বিন্দু দিলে আবার অন্য বিন্দুগুলোর সাথে মিলে যেতে পারে, সেজন্য। এখন দেখো আমি যদি পিবিটাকে প্রকাশ করতে চাই তখন পিবি এর যে মান সেটি কত হবে? পূর্বের নিয়ম অনুযায়ী হবে এখান থেকে এটি আর এই এ এবং বি, এই দুটি যদি আমি একসাথে যোগ করি তাহলে পিবি এর মানটা আমি পেয়ে যাব। তাহলে পিবি এর মান হবে এ প্লাস বি। পিবি এর মান হবে এ প্লাস বি। এখানে আমি আরেকটু খেয়াল করো, আমি একটু বলি পি বিন্দু, এ বিন্দু এবং বি বিন্দু। পি, এ এবং বি, এই তিনটি বিন্দু একই সরল রেখায় নয়। একই সরল রেখায় নয়, আবার বিন্দু তিনটি সমান্তরালও নয়। যেহেতু একই সরল রেখায় নয়, সমান্তরালও নয়, কাজেই বিন্দু তিনটি দ্বারা একটি ত্রিভুজ উৎপন্ন হয়। এভাবে বিন্দু তিনটি দ্বারা একটি ত্রিভুজ উৎপন্ন হয়। ত্রিভুজের এই বাহুগুলো যোগ করেছি, সেজন্য এখানে যে নিয়মটা অনুসরণ করেছি সেটিকে বলা হয় ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। সেটিকে বলা হয় ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। চলো এবার ত্রিভুজ বিধিটা মনে রাখার জন্য আমি কোন কোন দিকগুলো খেয়াল করলে আমি ত্রিভুজ বিধিটা মনে রাখতে পারবো, তুমি ত্রিভুজ বিধিটা মনে রাখতে পারবে। দেখো একটি ভেক্টর যেখানে গিয়ে শেষ হয়েছে, যে অন্তবিন্দুটা আছে সেখান থেকে আরেকটা শুরু হবে। একটি ভেক্টর রাশি যেখানে গিয়ে শেষ হয়েছে সেখান থেকে আরেকটা ভেক্টর রাশি শুরু হবে, সেটির আরেকটি প্রান্তবিন্দু বা অন্তবিন্দু থাকবে। এই দুটি ভেক্টর একসাথে যোগ করলে এই দুটি ভেক্টর, একটি যেখানে গিয়ে শেষ হয়েছে ওখান থেকে আরেকটি ভেক্টর যাত্রা শুরু করবে। এই দুটি ভেক্টরকে আমি যদি একসাথে যোগ করি তাহলে তৃতীয় ভেক্টরটা পাওয়া যাবে। তৃতীয় ভেক্টরের দিক কোনটা হবে? প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের অন্তবিন্দুর দিকে। প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের অন্তবিন্দুর দিকে। তুমি যদি শুধুমাত্র এইটুকু অংশ মনে রাখো তখন তুমি ভেক্টরের যোগে আর কোথাও আটকাবে না। এখানে বলে রাখার প্রয়োজন যে ভেক্টরের যোগ বিধি সর্বক্ষেত্রে প্রযোজ্য, ভেক্টরের ত্রিভুজ বিধি সর্বক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু ভেক্টরের সামান্তরিক বিধি সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়। সেজন্য আমরা
যেহেতু ভেক্টরের ত্রিভুজ বিধি সর্বক্ষেত্রে প্রযোজ্য, সেজন্য আমরা আমাদের যত আলোচনা করব, গাণিতিক সমস্যা সমাধানের জন্য যতগুলো পথ অবলম্বন করব, সমস্ত জায়গায় আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা অনুসরণ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে, আমার শিক্ষকতার অভিজ্ঞতায় বলে যে শিক্ষার্থীরা যে প্রশ্নটা করে থাকে, স্যার এরকম তো ত্রিভুজ দিয়ে, তিনটা বাহু দিয়ে যখন ত্রিভুজ হয় তখন তো আমরা সহজভাবে বুঝি, কিন্তু একটু ঝামেলার চিত্র যখন হয়, একটু পেঁচানো যখন থাকে, তখন সেটি বুঝতে আমাদের প্রবলেম হয়। সেই অসুবিধা দূর করার জন্য আমি এখানে বলেছি একটি ভেক্টর যেখানে গিয়ে শেষ হয়েছে ওখান থেকে আরেকটি ভেক্টর শুরু হবে। এই দুটি ভেক্টর একসাথে যোগ করলে 3 নাম্বার যে ভেক্টরটা হবে সেটি হবে প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের প্রান্তবিন্দুর দিকে। চলো আমরা আরেকটু জটিল চিত্রের দিকে যাই। মনে করো ও এ, এটি একটি ভেক্টর রাশি, সেটার মান হলো এ। এখানে আরেকটি আছে, আমি ও বিন্দুটা দিলাম না, ও বিন্দু দিলে হয়তো তোমাদের ঝামেলা হতে পারে, সেজন্য এখানে আমি এ বিন্দুটা চেঞ্জ করে দিচ্ছি, এ বি সি। আমি এভাবে পূর্বের যে চিত্রটা এঁকেছিলাম সেটি এঁকেছি এই নিয়মে। সেখানে আমি পেয়েছিলাম এ বি প্লাস বিসি ইকুয়াল টু পেয়েছি এস। এই নিয়মে করেছি। এখন তোমাদের যে প্রশ্নটা বলেছি সেই প্রশ্নটা আমি যদি এখানে আরেকটা ভেক্টর রাশি এখানে যোগ করে দেই, আরেকটা ভেক্টর রাশি যোগ করে দেই, এটি হলো ডিসি। তাহলে এ বি সি ডি এটি যোগ করে দিলে সেটি হয়ে যাবে এ বি সি ডি। এখানে একটা চতুর্ভুজ পেয়েছি। এই চতুর্ভুজের মধ্যে এসি যে কর্ণটা আছে সেই কর্ণের মানটা আমি এই ত্রিভুজ দিয়ে, এবিসি ত্রিভুজ দিয়ে ভেক্টরের সাহায্যে বের করেছি। এবার দেখো এখানে যে ত্রিভুজটা আছে, এডিসিডি ত্রিভুজ আছে, এই ত্রিভুজে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করব। সেখানে হবে একটি ভেক্টর যেখান থেকে যাত্রা শুরু করেছে এটি হলো এডি প্লাস যেখানে একটার প্রান্তবিন্দু থেকে আরেকটি ভেক্টর শুরু হয়েছে সেটি হবে ডিসি। এই ভেক্টরের মানটা কত হবে? দুটির যোগ করলে যোগফল কত হবে? যোগফল হবে প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের অন্তবিন্দু পর্যন্ত, সেটি হবে এস। তাহলে আমরা এখানে দুইটা ত্রিভুজের বেলায় ভেক্টরের যোগ শিখে গেলাম। এবার ধরো চিত্রটা আরেকটু পেঁচানো আছে, সেক্ষেত্রে আমরা যদি ধরে নেই এখানে আরেকটি কর্ণ আছে, এখানে আরেকটি কর্ণ হলো বিডি এবং কর্ণ দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে চিত্রটা পূর্বের চেয়ে একটু জটিল হলো। এখন দেখো আমরা যদি এখানে বিডি ভেক্টরের মান বের করতে চাই তাহলে কোন ওয়েটা আমরা অনুসরণ করব? আমি যদি ত্রিভুজ এ বি এবং ডি থেকে আলোচনা করতে চাই, আমি যদি বিডির মান বের করব অথবা এডির মান বের করব অথবা এবির মান বের করব, তাহলে কোন পদ্ধতি আমি এখানে অনুসরণ করব? আমি ত্রিভুজের ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুযায়ী আমি এখানে যোগ করব। একটু খেয়াল করো, এই ত্রিভুজে এখানে যে ত্রিভুজটা বলেছি, ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজের মধ্যে আমি পাবো একটি ভেক্টর যেখান থেকে শুরু হয়েছে শেষ, এ বিন্দু থেকে শুরু হয়েছে বি বিন্দুতে শেষ হয়েছে, বি বিন্দু থেকে আরেকটি ভেক্টর যাত্রা শুরু করেছে, সেটি হলো বিডি। বিডি এই দুটি ভেক্টরের যোগফল হবে প্রথম ভেক্টরের এবি ভেক্টরের আদিবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের অন্তবিন্দুর দিকে, তাহলে সেটি হবে এ ডি। একদম পরিষ্কার, সহজ সরল। হ্যাঁ,
তারপরে দেখো, আমি যদি বিসিডি ত্রিভুজ থেকে বলতে চাই, তাহলে আমি বলতে পারবো বিডি প্লাস ডিসি ইকুয়াল টু হবে বিসি। বিডি প্লাস ডিসি ইকুয়াল টু হবে বিসি। এখন ধরো ত্রিভুজটা আরো ছোট, এখানে এই চতুর্ভুজটার দুটি কর্ণ অঙ্কন করার ফলে এখানে এই চতুর্ভুজটি চারটি ছোট ছোট ত্রিভুজে বিভক্ত হয়েছে। এখন এই ত্রিভুজগুলো আলাদা আলাদা যদি যোগ করি, তাহলে কি রকম রেজাল্ট আসবে সেটি যদি আমি এ ও বি অথবা এ বি ও ত্রিভুজ এ বি ও থেকে যদি ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা এখানে যদি প্রয়োগ করি, তাহলে সেখানে দাঁড়াবে এবি প্লাস বিও ইকুয়াল টু এও। এবি প্লাস বিও ইকুয়াল টু হবে এও। এই নিয়মে বাকি যে তিনটা ত্রিভুজ আছে, সকল ত্রিভুজের বেলায় এই নিয়মটা আমরা অনুসরণ করতে পারব। বাকি যে ত্রিভুজগুলো আছে সমস্ত ত্রিভুজের বেলায় এই নিয়মটা অনুসরণ করতে পারবো। মনে করো আমি এখানে সিওডি যে ত্রিভুজটা আছে, সিওডি এই ত্রিভুজের বেলায় যদি আমি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি লিখতে চাই, সেটি হবে ওডি প্লাস ডিসি ইকুয়াল টু হবে ওসি। আশা করি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুযায়ী তোমাদের এখানে আর যোগ করতে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি যেহেতু সর্বক্ষেত্রে প্রযোজ্য, কাজেই আমরা এই ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটি ব্যবহার করে আমরা যত রকমের গাণিতিক সমস্যা আছে সেগুলো সমাধানের চেষ্টা করব। আশা করি আমাদের চলার পথে কোনো অসুবিধা হবে না। আমরা একদম স্মুথলি ভেক্টরের যে কোনো গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো। আমরা আরেকটু ভিন্ন দিকে একটু খেয়াল করি। দেখো, আমি অবস্থান ভেক্টর জানলাম, আমি ভেক্টরের অবস্থান ভেক্টরকে কিভাবে প্রকাশ করতে হয় সেটি জানলাম, আমি ভেক্টর রাশির দূরত্বকে কিভাবে প্রকাশ করতে হয় সেটি জানলাম, আমি ভেক্টর রাশির যোগ কেন সাধারণ বীজগণিতের নিয়মে হয় না সেটি জানলাম, ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা কি সেটি জানলাম, অনেক পেঁচানো চিত্র থেকে ভেক্টর রাশির ত্রিভুজ বিধি অনুযায়ী ভেক্টর রাশির যোগ কিভাবে করতে হয় সে সম্পর্কে জানলাম। এবার একটু ভিন্ন দিকে যাই। দেখো, যে কোনো মূল বিন্দু ও বিন্দুর প্রেক্ষিতে যদি এ বিন্দুটির অবস্থান হয়, এ বিন্দুটির অবস্থান ভেক্টর হয় এ, আরেকটি বিন্দু যদি বি হয়, বি বিন্দুটির অবস্থান ভেক্টর যদি বি হয়, তাহলে এ বি এর মান কত হবে? এ বি এর মান কত হবে? আমি এইভাবে এরো চিহ্ন দিলাম ওলট পালট করে। এখন এ বি এর মান আমি এখান থেকে বের করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরেকটা জিনিস তোমাদের বলে রাখবো যে আমরা যখন কোনো নির্দিষ্ট মূলবিন্দুর প্রেক্ষিতে এ এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর বোঝাতে চাই, তখন আসলে নির্দিষ্ট মূলবিন্দু ও এর প্রেক্ষিতে বলে থাকি। তাহলে চলো এখন আমরা এ বি ভেক্টরের মানটি কত হবে সেটি দেখি। আমি কি বলেছি? আমি বলেছি নির্দিষ্ট মূলবিন্দু ও এর প্রেক্ষিতে এ বিন্দুর অবস্থান ভেক্টর হলো এ এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর হলো বি। তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি যদি আমি এখানে প্রয়োগ করি, তাহলে আমার হবে ও এ প্লাস এ বি ইকুয়াল টু হবে ও বি। এটি নিঃসন্দেহে তোমরা বুঝতে পেরেছো। এবার আমি যদি শুধুমাত্র মান বসিয়ে দেই, ও এ এটি এ, ও বি এটি হলো ও থেকে বি, এটির অবস্থান ভেক্টর হলো বি প্লাস এ বি। তাহলে আমি যদি এ বি ভেক্টরের মান বের করতে চাই, সেখানে শুধুমাত্র এখানে যে অবস্থান ভেক্টর এ আছে সেটিকে যদি আমি সাইড চেঞ্জ করে নিয়ে যাই, তাহলে আমার রেজাল্ট আসবে এ বি ইকুয়াল টু বি মাইনাস এ। একদম সোজা, আশা করি সবাই বুঝতে পেরেছো। এ বি ইকুয়াল টু বি মাইনাস এ। এখানে যে জিনিসটা তুমি
একটু মনে রাখবে, সেটি হলো এবি ভেক্টর বলতে আমি বি মাইনাস এ রেজাল্ট পেয়েছি। এটি মনে রাখার জন্য মনে রাখবে বি বিন্দুটা অন্তবিন্দু যেটা বা প্রান্তবিন্দু যেটা, প্রান্তবিন্দুর অবস্থান ভেক্টরটা আগে বসবে। আর ভেক্টরকে প্রকাশ করতে গিয়ে প্রথমে যে বিন্দুটা দিয়েছি সেটি পরে বসবে। তাহলে অনুরূপ আরেকটি উদাহরণ দিয়ে আমি যদি অঙ্ক না করেই বলতে পারবো যে ওটির অবস্থান ভেক্টর কত হবে, এই রাশিটির মান কত হবে। যেমন আমি যদি আরেকটি বিন্দু সি বিবেচনা করি, সি বিন্দুটির অবস্থান ভেক্টর যদি সি হয়, সি বিন্দুটির অবস্থান ভেক্টর যদি সি হয়, তাহলে বিসি কত হবে। এরকম যদি বিসি চিন্তা করি তখন হবে সি বিন্দুর অবস্থান ভেক্টর আগে লিখব, বি বিন্দুর অবস্থান ভেক্টর পরে লিখব। তারপরে যদি আমি আবার এ বি বিসি আর এসি এসি যদি লিখতে চাই তখন সেটির কিরকম দাঁড়াবে, সি বিন্দুর অবস্থান ভেক্টর আগে বসবে, এ বিন্দুর অবস্থান ভেক্টর পরে বসবে, এটি মাইনাস হবে। আশা করি সবাই একদম সহজ সরলভাবে বুঝতে পেরেছ। আমরা ভেক্টরের যোগবিধি যে অনুসরণ করেছি, যোগের যে নিয়মটা অনুসরণ করেছি, এটি খেয়াল রাখবে। যে দিক থেকে এরো চিহ্ন গিয়েছে এই দিকটা খেয়াল রাখবে। আশা করি ভেক্টর তোমাদের কাছে একদম যোগ বিয়োগের মতো মনে হবে, একদম সহজ হবে এবং ভেক্টরের যে কোনো গাণিতিক সমস্যা তোমরা সমাধান করতে পারবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।